আজ ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই একজনের সাথে ধাক্কা খেলাম। চেয়ে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। আমি হাত বাড়িয়ে দিয়ে তাকে উপরে তুলতেই ঠাস ঠাস করে দুইটা চড় মেরে বলল, চোখে দেখতে পারিস না বেয়াদব? আমি ইচ্ছা করে করিনি আপু, সরি, আমার ভুল হয়েছে। ইচ্ছে করে ধাক্কা মেরে সাধু সাজার নাটক করা হচ্ছে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? তোকে যেন আমার সামনে আর কোনো দিন না দেখি। কোনো কথা না বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। আজ প্রথম দিন, তাই সব ক্লাস করলাম, আরও অনেকগুলো বন্ধু পাতালাম। ওহ, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আকাশ, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা মস্ত বড় ব্যবসায়ী এবং মা গৃহিণী। আর বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। যাই হোক, গল্পে ফেরা যাক। ভার্সিটির গেট দিয়ে বের হওয়ার সময় সকালের ওই মেয়েটা কয়েকজন মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। আমি পাশ কাটিয়ে চলে যাব, ঠিক সে সময়, এই ছেলে শোন, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কে আছে? জি আপু, ডাকছেন কেন? একটু তাড়াতাড়ি বলুন, আমার আবার বাড়িতে অনেক কাজ আছে। আমি তোর কোন জন্মের আপু লাগি রে? তুই আমাকে আপু বলে ডাকিস? আপনি তো আমার সিনিয়র, তাহলে আপনাকে আমি আপু বলবো না তো কি বলবো? ঠিক আছে যা, আর কোনো মেয়ের সঙ্গে যেন তোকে কোনো দিন না দেখি। ঠিক আছে বলে বাড়িতে চলে আসি। যাই হোক, ছেলেটাকে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। দেখলেই ক্রাশ খেতে মন চায়। কিন্তু আমি ওকে কিভাবে বলি, ও তো আমার ছোট। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হাই, পরিচয়টাই তো দেওয়া হয়নি। ঘুমোতে ঘুমোতে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি রিয়ামণি, এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা একজন ডাক্তার আর মা গৃহিণী। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাবার খাওয়ার পর কলেজের দিকে চলে আসি। কলেজে ঢুকতেই দেখি সেদিনের সেই মেয়েটা নীল রঙের একটা শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে এসেছে। দেখতে পুরাই নীল পরীর মতো লাগছে। তার রূপের কথা আমি মুখে প্রকাশ করতে পারবো না। দেখেই তো আমার অবস্থা শুকিয়ে যাওয়া মরুর বুকে একটি জীর্ণ তরুলতার বৃক্ষ মাত্র। সিনিয়র না হলে আমি এখনই গিয়ে প্রপোজ করে নিজের করে নিতাম। এসব ভাবতে ভাবতে তার পাশ দিয়ে হেঁটে যেতেই, সিনিয়রদের সম্মান করতে জানিস না নাকি? আচ্ছা যাই হোক, তোর নামটা কি? আমার নাম আকাশ। আমার নাম জানতে চাইবে না? একটু ভাব নিয়ে বললাম, আমি আপনার নাম দিয়ে কি করব? আমার নাম তোকে জানতে হবে। আমার নাম রিয়া। আচ্ছা বল, আমাকে দেখতে আজ কেমন লাগছে? শেওড়া গাছের পেতনির মতো লাগছে বলেই এক দৌড়ে ক্লাসে চলে আসলাম। তোকে তো আজ আমি ছাড়বো না। আমাকে আর পাইকে একেবারে ক্লাস শেষ করে গেট দিয়ে বের হতে যাব, ঠিক সে সময়, ওই দাঁড়া বলতেছি, তুই আমাকে সকালে কি বলেছিলি? কই কিছু না তো। কি বলেছিলি আমি শুনিনি। তুই কি ভাবিস আমাকে আমি কানে শুনতে পাই না? আপনি কানে শুনতে পান না? আমি আগে জানতাম না তো। তুই কি বললি? দাঁড়া বলছি। কথাটা শেষ করার আগেই আমি দৌড়ে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে মাকে বলি, খেতে দাও মা, আমার খুব খিদে পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ পড়ালেখার পর শুয়ে পড়লাম। শুয়ে আছি, রাত 10টা বাজে, কিন্তু এখনও ঘুম ধরছে না। শুধু ভেবে যাচ্ছি সেই মেয়েটার কথা। ও সরি, তার তো একটা নাম রয়েছে, রিয়া। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই নিজেও বুঝতে পারি না। অন্যদিকে আমি ভাবলাম ওর সাথে একটু ভালো ব্যবহার করব। কিন্তু ওর কথাবার্তা শুনে আমার তো মাথাটা গরম হয়ে যায়। কিভাবে ওকে পটাবো, এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে কলেজের দিকে চলে আসি। আকাশকে আমি ভালোবাসি কথাটা বলেই ফেলবো। কলেজে এসে দেখি রিয়া খুব সুন্দর করে সেজে এসেছে আজ, তাই তার দিক থেকে চোখ ফিরে তাকাতেই পারছি না। হঠাৎ সে আমার সামনে এসে বলে, চল আজকে ঘুরতে যাব, কোনো ক্লাস করব না। যা একটা রিক্সা ডেকে নিয়ে আয়। না, আমাকে ক্লাস করতে হবে,
আমি আপনার সাথে কেন ঘুরতে যাব? রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে থাপ্পড় খেতে মনে হয় ভালো লাগে না? হ্যাঁ, না মানে ঠিক আছে, আমি রিক্সা নিয়ে আসছি বলে একটা রিক্সা নিয়ে আসি। রিক্সায় ওঠার পর বললাম, আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামের চৌরাস্তায়। ওখানে গিয়ে কি করব? তুই একটু চুপ থাকতে পারিস না? আর ওইভাবে ওইদিকে চেপে বসেছিস কেন? পড়ে যাবি তো। এদিকে চেপে বস। একটু চেপে বসলাম, বসে বললাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি। তুই যাবি কি না? আমি যাব। তাহলে চুপচাপ বসে থাক। নদীর পাড়ে রিক্সা থামতেই আমি বললাম, এখানে কেন? আমার মনটা খুব খারাপ থাকলে আমি এখানে আসি, আর আমার মনটা ভালো হয়ে যায়। আপনার মনটা আজ খারাপ কেন? কি হয়েছে আমাকে বলেন। তোকে বলতে হবে কেন? আর তুই বুঝিস না? না, আমি কিছু বুঝি না। কারণ তুই বুঝতেই চাস না। কি এমন কথা আছে যা আমি বুঝবো না? আমাকে বলা যায় না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই একটা পা এগিয়ে দেখা, তোর পা কেটে নদীর জলে ভাসিয়ে দেব। তাহলে আমার ওপর রাগ করে আছেন? তাই তোমার মন ভালো না? এই তো বুঝতে পেরেছিস। আমার এতদিনের ব্যবহারে আপনি আমার ওপর রাগ করে আছেন, তাই তো? তার জন্য সরি। আর ওভাবে ডিস্টার্ব করব না, ওকে? আচ্ছা বাদ দে, সকালের ওই মেয়েটাকে। কোন মেয়েটা? আমার সাথে ফাজলামো করা হচ্ছে? ওই মেয়েটা, যে মেয়েটা তোর হাত ধরে বসেছিল। আপনি ভুল দেখেছেন। ও আমার হাত ধরে নয়, আমার পাশে বসেছিল। ও আমার নতুন বান্ধবী। আমি না বলেছি না? আমি বলছি না কোনো মেয়ের সাথে যেন তোকে না মিশতে দেখি। দেখলে তোর খবর আছে। তাহলে কেন ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করলি? তাতে আপনার কি সমস্যা? আমি কার সাথে বন্ধুত্ব করব না করব তা আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে? ঠাস ঠাস করে দুইটা চর মেরে বললাম, তুই কেন বুঝতে পারিস না? আপনি আমাকে এই কারণে মারলেন? মারছি, বেশ করছি, দরকার হলে আরো মারবো। ধ্যাত, যাকে মন চায় তাকে মারবেন, আমি আর আপনার সাথে নাই বলে সেখান থেকে বাসায় চলে আসি। চটটা মারা আমার উচিত হয়নি। আসলে কি করব? আমি যে ওর পাশে ওর ছায়াকেও দেখতে পারি না। আর এসব দেখে তো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আর আমার মাথা গরম হয়ে গেলে কি হয় আমি নিজেও কিছুক্ষণ বুঝতে পারি না। আর দেরি করব না, কালকে গিয়ে ওকে প্রপোজ করব। আর আমাদের ভালোবাসার কথাটা ওকে বলে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করার পর ভার্সিটিতে চলে আসি। এসে দেখি রিয়া একটা নীল শাড়ি পরে এসেছে, হাতে একটা গোলাপ ফুল। দেখতে খুব সুন্দর লাগছে, দেখলেই মনে হচ্ছে প্রেম করতে। আমি তো তাহার প্রেমে পড়ে গেছি, আর কতবার পড়ব। রিয়ার সামনে দিয়ে যেতেই ও আমাকে বলল, ওই, আমাকে তোর কেমন লাগে? আমাকে কি তুই পছন্দ করিস? কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি সেখানে। চুপ কেন? কথা বল। আমি যে তোকে ভালোবাসি। ভালোবাসি আমিও তো। না মানে ভালো লাগে। তুই কি বললি? আমাকে তুই ভালোবাসিস? না মানে না মানে কি? তুই এক্ষুনি কি বললি? না কিছু না। আমাকে তোর কেমন লাগে? ভালো। ভালোবাসিস আমায়? না মনে হয়। আমি তোমাকে ভালোবাসি। সত্যিই তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তাহলে ফুল নিয়ে এসে তুমি আমাকে প্রপোজ করো। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। ভালোবাসা কেমন হয় আমি জানি না। আমি শুধু জানি তুমি আমার। তুমি আমার জন্য সৃষ্টি হয়েছ, আর তুমি শুধু আমার। কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। যাবে না কখনো আমাকে ভুলে। আমিও তোমাকে খুব ভালোবাসি। তোমাকে কখনো ছেড়ে যাব না। এ হাত কখনো তোমাকে ছেড়ে যাবে না। আমি কখনো যাব না অন্যের ঘরে। কখনো যদি যেতে হয় অন্যের ঘরে, যদি যেতে হয় যাব তা শুধু লাশ হয়ে। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথাটা শেষ করার আগেই আমি ওকে দু হাতে জড়িয়ে ধরে কিস করে বলি, তুমি শুধু আমার, আর কারো না। এভাবে প্রতিদিন কলেজের পর নদীর পাড়ে ঘুরতে যেতাম, আর অল্প কিছু ভালোবাসাময় মিষ্টি খেয়ে আসতাম।
এভাবে প্রায় 2 বছর কেটে যায় আমাদের এই সুখের জীবন। দেখতে দেখতে আমার পরীক্ষাটাও শেষ হয়ে যায়, আমি চাকরি খুঁজতেছি। অনার্স 3য় বছরে পড়ছি। হঠাৎ করে পিছন থেকে কে যেন একটা ডাকছে। পিছনে তাকাতে দেখি রোহিণী আপু ডাকছে। রোহিণী আপু হচ্ছে আমার মামাতো বোন। কি রে, তোকে কখন থেকে ডাকছি। যাই হোক, এই নে মিষ্টি খা। কেন হঠাৎ করে মিষ্টি খাবো কেন? আমি পুলিশের চাকরি পেয়েছি। ও তাহলে একটা কেন, আমি আরো বেশি মিষ্টি খাবো। রোহিণী আপুর সাথে আরো কিছুক্ষণ গল্প করি। গল্প শেষ হওয়ার পর পেছনে ঘুরে তাকিয়ে দেখি রিয়া আমাদের দিকে তাকিয়ে আছে। রোহিণী, তুই এখানে কি করিস? আর আকাশ, তুমি ওর সাথে কি করো? মানে? আমি সব বুঝে গেছি, তুই আমাকে ঠকিয়েছিস বলেই বাড়ির দিকে দৌড় লাগাই। রিয়া, কথাটা তো শোনো আমার। রিয়া, রিয়া। আমি বাড়িতে চলে আসি আর দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। আমি আজ কত খুশি ছিলাম, কারণ আমি পুলিশের চাকরি পেয়েছি। আমি সবার আগে তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি। কলেজে সেরা ভালোবাসার জুটির কথা বললে আমাদের কথা বলতো সবাই, আর তুমি আমাকে এইটুকু বিশ্বাস করো না? আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এলাম। যে আমাকে নিজের হাতে ভালোবাসা শিখালো, আজ সে আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে ফেসবুক, মেসেঞ্জার, মোবাইল সব জায়গাতেই ব্লক দিয়ে রেখেছে। আমি আমার মায়ের নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার মায়ের নাম্বারও ব্লক করে দেয়। আমি আমার মায়ের নাম্বার দিয়ে এসএমএস দিয়ে বলি খালের পাড়ে আসতে। আমি পরদিন খালের পাড়ে অপেক্ষা করে আছি। কিছুক্ষণ পর আকাশ এলো। এতদিনের ভালোবাসায় তুমি আমাকে এই চিনলে? আসলে রোহিণী আমার খালাতো বোন, আর ও চাকরি পায়। ও আমাকে মিষ্টি খাওয়াতে এসেছিল, আর তুমি আমাকে ভুল বুঝলে। এই তুমি আমাকে চিনেছ? আমি কাল বিকেলে এই দেশ ছেড়ে চলে যাচ্ছি জাপান। ভালো থেকো। এই বলে একটা চিঠিও তার হাতে দিয়ে চলে আসলাম। কথাগুলো বলে ও আমার হাতে একটা চিঠি দিয়ে দৌড়ে চলে গেল। আমার কোনো কথাই শুনলো না। আমার কথা শুনেও কি করবে? ও তো আমাকে ভালোই বাসে না। এসব কথা বলতে বলতে আর ওকে গালি দিতে দিতে বাসায় চলে আসলাম। খুব কষ্টে চোখের কোণায় জমা পানি আটকে রাখলাম। আজ বিকাল 4টায় আমার ফ্লাইট। আমি চলে যাচ্ছি এই দেশ ছেড়ে। দেখতে দেখতে বিকাল চলে এলো, কিন্তু রিয়া আমার কোনো খোঁজ নিল না। আমি খুব কষ্ট হলেও এই দেশ ছেড়ে চলে গেলাম 3 বছরের জন্য। মনের ভেতরে খুব খারাপ লাগছে। মনে হচ্ছে বুকটা খালি হয়ে যাচ্ছে। আর পুরনো কথা মনে পড়ছে। মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন আমরা দুজন একে অপরকে বুঝতাম, একে অপরের কষ্ট ভাগাভাগি করে নিতাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তার দেওয়া চিঠিটার কথা মনে পড়ল। চিঠি খুলতে আমার চোখ দুটো কপালে উঠে গেল। চিঠিতে লেখা, আমি তোমাকে কতটা ভালোবেসেছি তুমি সেটা কখনো উপলব্ধি করতে পারোনি, আর উপলব্ধি করার চেষ্টাও করনি, কারণ তুমি আমাকে কখনো ভালোবাসনি। যদি ভালোবাসতে তাহলে বিন্দু পরিমাণ হলেও আমার প্রতি বিশ্বাস থাকতো তোমার। কিন্তু দেখো, তুমি আমাকে ঠিক অবিশ্বাস করেই চলে গেলে। তুমি বলেছিলে না আমি তোমাকে ঠকিয়েছি? হ্যাঁ, আমি তোমাকে ঠকালাম, কিন্তু একটু পরে। আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে দেওয়া একসাথে থাকার কথা আমি রাখতে পারলাম না। ভালো থেকো। আর একটা কথা, আমি তোমাকেই ভালোবাসতাম, আর তোমাকেই ভালোবেসে যাব চিরকাল। চিঠিটা পড়ার পর 3 দিন ঘর থেকেই বের হয়নি। 3 দিন পর আমার কলিগ রোহিণী আমাকে দেখতে আসে। রোহিণী শুধু আমার কলিগই নয়, সে আমার স্কুল লাইফের ফ্রেন্ড। কি রে, তুই 3 দিন হলো নতুন জয়েন করা চাকরির, আর তুই অফিসে যাস না? কি হয়েছে, শরীর খারাপ? সব তো তোর জন্যই। কেন, আমি আবার কি করলাম? কি করলি মানে? তুই সেদিন আকাশকে মিষ্টি খাইয়ে দিয়েছিস কেন? আমি চাকরি পেয়েছি আর আমার কাজিনদের মিষ্টি খাওয়াবো না? কাজিন মানে? আকাশ তোর কি হয়? মামা তো ভাই। কেন, কি হয়েছে? ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, তাতে তুই অফিসে যাস নাই তার মানে? তার মানে আবার কি? আমি তো তোর জন্য ওকে ভুল বুঝলাম। কাকে ভুল বুঝেছিস, আর কেন?
কাকে আবার? আকাশকে। এখন তুই ওকে আমার কাছে নিয়ে এসে দিবি। দাঁড়া, আমি ওকে এক্ষুনি ফোন দিয়ে ডাকি। ফোন দিয়ে আর লাভ নেই। আমি তাকে ভুল বুঝেছি বলে সে আমাকে একটা চিঠি লিখে বিদেশে চলে গেছে। বিদেশে চলে গেছে মানে? এখন যেভাবেই হোক ওর আর আমার সম্পর্ক আগের মতো করে দে, নইলে আমি সুইসাইড করব। কি বলিস এসব? প্লিজ, আমি তোর পায়ে ধরি, প্লিজ তুই কিছু একটা কর। উপায় একটা আছে। কি উপায়? তাড়াতাড়ি বল প্লিজ। আজ প্রায় 3 বছর পর জাপান থেকে বাসায় ফিরছি, কাউকে কিছু না জানিয়ে। বাসায় যাওয়ার আগেই রাস্তায় আবার সেই 3 বছর আগের মানুষটির মুখটার দেখা হয়ে যায়। জানি না কেন জানি মনে হচ্ছিল বারবার ভেঙে যাওয়ার সম্পর্কটা আবার আগের মতো জোড়া লাগাতে, কিন্তু আমি তো তা করব না, কারণ সে তো আমাকে ভালোই বাসে না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজাতেই মা দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা, তুই আজ কতদিন পর আবার আমার কাছে ফিরে এলি। নাও মা, আমি তো এবার ফিরে এসেছি, আর তোমাকে কাটতে হবে না। কান্না বন্ধ করে আমাকে একটু নিজের হাতে খাইয়ে দাও। অনেক দিন আজ মায়ের হাতে রান্না খাই না। তুই ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। ওকে বলে ঘরে চলে আসি ফ্রেশ হতে, কিন্তু ঘরে এসেই তো আমার চোখ কপালে। কি হয়েছে বুঝতে পারলেন না তো? আমি বুঝিয়ে বলছি, গল্পের সাথে থাকুন। আপনি এখানে কেন? প্লিজ আমাকে আপনি করে বলবা না। আপনাকে তাহলে কি বলে বলবো? আগে যা বলে ডেকেছো, চান, পাখি, ময়না, আরো কত কি। সেটা আর সম্ভব না। কেন সম্ভব না জানো? দেখুন, আমি আগে সব কিছু ভুলে গিয়েছি, এবং আপনিও সব ভুলে যান। উফ, আর একবার ডাকো না চান বলে প্লিজ। আমি আবার কখন জান বললাম? এই তো আবার বললা। আচ্ছা, আর লজ্জা পেতে হবে না, একটা মিষ্টি খাবো দাও। আপনি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান বলছি, নইলে খুব খারাপ হয়ে যাবে বলছি। কি করবে গো? আমিও একটু দেখি। মা, মা, ওই মা। আমি তো ভাবলাম রোম্যান্স হবে, তাই এখন তো দেখি খোকা তার মাকে ডাকছে। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? ইনি আমার ঘরে কি করছে? দেখ বাবা, যা হবার তা হয়ে গেছে, ওকে প্লিজ মাফ করে দে। আমি পারবো না। মাফ করিস বা না করিস, ওকেই কিন্তু তোর বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। আর এখন ইচ্ছে হলে খেতে আয়। ধ্যাত, যার যা ইচ্ছা বলে চলে যাচ্ছে। আমি যেন খেলনার পুতুল হয়ে গেছি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসি খাবার খেতে। খাওয়া দাওয়া শেষে রুমে এসে বিছানায় একটু শুতেই জানো আমি কি আসতে পারি? এসেই তো পড়েছেন, আর বাকি কই রাখলেন আসার? আমাকে কি ক্ষমা করা যায় না? দেখুন, এক কথা বারবার বলবেন না প্লিজ। আমি আপনাকে আগেও বলেছি, আমি আপনাকে মাফ করে দিয়েছি। এখন কি চান আপনি? ভালোভাবে বলবেন প্লিজ। কিছু না জান, শুধু তোমাকে চাই। সেটা কখনোই সম্ভব না। তাহলে চিঠিতে কেন তুমি লিখে গিয়েছিলে সারা জীবন ভালোবেসে যাবে? আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো। না, ভালোবাসি না। যা খুশি বলো, বিয়ে তো আমাকেই করতে হবে বলেই আকাশের রুম থেকে চলে আসি। জানি না তোমাকে আমি জীবনে মেনে নিতে পারবো কিনা, শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর দেখতে দেখতে আজ 11 দিন পর আমার আর রিয়ার বিয়ে হয়ে গেল। আমি রাজি না থাকায় বাবা মা জোর করে তাদের মাথার কসম দিয়ে আমায় বিয়েটা করিয়ে দিল। একা একা ছাদে বসেছিলাম, সেই সময় কাজিনরা এসে আমাকে জোর করে বাসরঘরে ঢুকিয়ে দিয়ে গেল। রুমে ঢুকতেই রিয়া এসে সালাম করতে যাবে, সেই সময় পা সরিয়ে নিতেই। পা সরিয়ে নিলে কেন? পা এইদিকে দাও, আমি সালাম করব। না, আপনাকে সালাম করতে হবে না। দেখ, তুই এর আগে এমনি কিন্তু আমাকে ভালোবাসিস না বলে অনেক কষ্ট দিয়েছিস। প্লিজ আমাকে মেনে নে না। দেখুন, আমার খুব ঘুম পেয়েছে, আমাকে ঘুমাতে দেন প্লিজ। আজ রাতে তুমি ঘুমাবে? আমার চেয়ে তোমাকে ঘিরে এই রাত নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। প্লিজ আমাকে এভাবে দূরে ঠেলে দিও না। আমি কিছু না বলে খাটের একপাশে গিয়ে শুয়ে পড়লাম। বুঝতে পারছি, এভাবে হবে না, একটু রোমান্টিক হতে হবে। এই ভেবে ওর উপরে উঠে হাত দুটো দুহাতে চেপে ধরে চার ঠোঁট এক করে দিলাম।
প্রায় 4 মিনিট পর আমাকে ধাক্কা দিয়ে আপনাকে না আমার কাছে আসতে না করেছি, তবুও কেন এই কাজ করলেন? আমি এর আগেও তো বলেছি আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ঘৃণা করি। আর সামনের মাসে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, প্লিজ আকাশ, আমাকে তোমার পায়ের কাছে অন্তত একটু জায়গা দাও, আমাকে ডিভোর্স দিও না। আমি দরকার পড়লে কাছের লোকের মতো থাকবো এই বাড়িতে। কি ভাবছিস এইসব বলবো না? আমি যে তোকে খুন করে দিব। বলেই একটা ছুরি হাতে নিতেই, এই এই কি করছেন কি? আমাকে ডিভোর্স দিবি না? না না না। আমাকে ভালোবাসিস না, আবার আমার স্বপ্নও পূরণ করবি না। না মানে চুপ। কি না মানে? আমাকে এখন জড়িয়ে ধর। পারবো না। ছুরিটা ওর গলার কাছে নিয়ে যেতেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। প্লিজ আমাকে মারবেন না। আবার আপনি করে বলছিস? সরি বউ। আমাকে কিস কর। দুই গালে দুইটা কিস করেই এবার তো ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্যে কি ধরেছি তোমাকে? ভালোবাসি যে, অনেক ভালোবাসি তোমাকে। আচ্ছা ছেড়ে দিব, আমার 2টা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্ত রাজি, এখন তো ছুরিটা সরাও। ছুরিটা সরাতেই যে আমাকে ছেড়ে দিতে যাবে, অমনি আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, জানো আমি না তোমার গলায় না, আমার কলিজায় ছুরি রাখছিলাম একটু ভালোবাসা পাওয়ার জন্য। প্লিজ আমাকে মাফ করে দাও, নইলে আমি সত্যিই আর বাঁচবো না। রিয়ার মুখে মরে যাওয়ার কথা শুনে কেমন জানি খারাপ লাগলো। আমি কি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি? আমিও তো ওকে অনেক ভালোবাসি। কি ভাবছো, আমাকে কি মাফ করা যায় না? আমি তো আপনাকে সরি অনেক আগেই মাফ করে দিয়েছি। এখন আমি খুব ক্লান্ত, আমাকে ঘুমাতে দাও না প্লিজ। আমি বুঝতে পেরেছি জোর করে ভালোবাসা আদায় করা সম্ভব না, তাই আমি আর জোর করতে চাই না। যাও ঘুমাও। রিয়ার হাসি খুশিতে ভরা মুখটি মুহূর্তেই মলিনে ভরে গেল। আমি কিছু না বলে বিছানার একপাশে উল্টো দিক হয়ে শুয়ে পড়লাম। জানি না কতটা ভুল করেছিলাম, যার জন্য এতটা শাস্তি পাচ্ছি আমি। আমার আর আকাশের দেওয়া কষ্ট সহ্য হচ্ছে না। কবে যে সব ঠিক হবে, এসব ভাবতে ভাবতে বিছানার একপাশে শুয়ে পড়ি আমি। সকালে ঘুম ভাঙতেই দেখি রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি এক ঝটকায় ওকে সরাতেই, কি হলো, এমন করলে কেন? আপনি আমাকে ঘুমের মাঝে এভাবে জড়িয়ে ধরেছিলেন কেন? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরে ঘুমাতেও পারবো না? আমি আপনাকে বউ হিসেবে মানি না, আর আমি আপনাকে ভালোবাসি না। আর কতবার বলতে হবে? ও সরি, আমার মনেই থাকে না যে তুমি আমাকে আর ভালোবাসো না। এটা যত তাড়াতাড়ি আপনার মাথায় ঢুকিয়ে নেবেন আপনারই তত ভালো। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে আসতেই মা, কিরে মা, রাতে ঘুম ভালো হয়েছে তো? ও আবার কোনো ঝামেলা করেনি তো? না মা, কোনো ঝামেলা করেনি। আজ তোদের বাসায় ওকে নিয়ে ঘুরে আয় মা, যা। ও কি যেতে রাজি হবে মা? আমি আছি না মা, তুই কোনো চিন্তা করিস না। আমি নিচে এসে খেতে বসা মাত্রই, বাবা, আজ রিয়াকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে আয়। আর রিয়ার যে কয়দিন মনে হয় সে কয়দিন সেখানে থেকে আসবি। আমি যাব না মা। না মা থাক, তাহলে আমিও যাব না। সে কি মা, তাহলে তোর যে চাচাতো ভাই এসেছে? ভাইয়া তুমি কিছু মনে করো না, আমরা কয়দিন পর গিয়ে আমাদের বাসা থেকে ঘুরে আসব। তুমি বাবা মাকে চিন্তা করতে মানা করো। আমি খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুতেই রিয়া হাজির, কিন্তু কোনো কথা না বলে দরজা বন্ধ করে মেঝেতে একটা পাটি পেড়ে শুয়ে পড়ল। এজন্য আমি তাকে কিছু বলবো তার আগেই, আপনি যখন বাইরে বের হয়ে যাবেন তখন আমাকে বলবেন, দরজা খোলার আগে এই নিচের বিছানা তুলে ফেলতে হবে। সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু আপনি মাটিতে বিছানা পেতেছেন কেন? আর আপনি তো আমার বড়, আমাকে আপনি করে কেন বলছেন? বিছানায় গেলে যদি এক পক্ষের ভালোবাসায় যদি আবার দাগ লেগে যায়, তাই আমি এখানেই থাকবো আজ থেকে। কেন জানি রিয়ার কথাই নিজেকে খুব অপরাধী অপরাধী লাগছে। সত্যি আমি ওর সাথে একটু বেশি বেশি করে ফেললাম না তো? আমি কালকেই এই বাসা থেকে চলে যাব, আর থাকবো না এই বাসাতে। সারাদিন
ঘরে শুয়ে রইলাম। দেখি রিয়া ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তাকে দেখতে একদম ছোট্ট বাচ্চাদের মতো লাগছে। ইচ্ছে করছে কাছে টেনে জড়িয়ে নিতে, কিন্তু কি একটা অভিমানের কারণে কাছে টেনে নিতে পারছি না। আমি অনেক তো কষ্ট দিলাম, তাকে আর কষ্ট দিব না। আমিও তো তাকে একটা সময় অনেক ভালোবাসতাম, এখনও তো তাকে অনেক ভালোবাসি। আমি কিভাবে পারলাম তাকে এত কষ্ট দিতে? না, আর কষ্ট দিব না বলে রিয়ার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি হাত পা নাড়াতে পারছি না। আকাশ আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখে অনেকটা খুশি হলেও সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি এত সহজে ছেড়ে দিব না। তাই ওকে কিছু না বলে আমি আবার ঘুমিয়ে পড়লাম। যতই হোক ভালোবাসার মানুষের বুকে অনেকদিন পর একটু জায়গা পেয়েছি বলে কথা। সন্ধ্যায় ঘুম থেকে উঠে কপালে একটা কিস করতেই, এ কি, আপনি এখানে কি করছেন? ছাড়ুন আমাকে। আমি আমার বউকে ধরেছি, ছেড়ে দিবার জন্য নয়। কে বউ? আমি কারো বউ না। আমাকে যেতে দিন। আমি কাল বাসা থেকে চলে যাব। আর ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দিব। আমি তো ওইটা এমনি বলেছিলাম। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কিসের জন্য মাপ চাচ্ছেন? আমি তোমাকে অনেক কষ্ট দিছি, আমি অনেক ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আপনাকে মাফ করে দিয়েছি, যান। আর এখন আমাকে ছাড়ুন। আমি রিয়াকে ছেড়ে দিতেই সে তার ব্যাগ গোছাতে শুরু করে দেয়। আমি কিছু বলার আগেই, আমাকে একটু আমার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন প্লিজ। এত রাতে আমি একা একা বাসায় যেতে পারবো না তো, তাই। না প্লিজ, তুমি কোথাও যাবে না। আপনি এগিয়ে না দিলে আমাকে একাই যেতে হবে তাহলে। আমি কিছু না বলে নিচে মায়ের কাছে এসে বললাম, মা, আমি আর রিয়া আজ রাতে আমার শ্বশুরবাড়ি যাব। ঠিক আছে, রাতের খাবার খেয়ে যাবে তাহলে। আর রিয়াকে বল মা ডাকে। ওপরে এসে রিয়াকে বললাম, তোমাকে আম্মু ডাকে। তারপর রিয়া চলে যেতেই আমি ব্যাগ গুছিয়ে গাড়িতে রেখে আসি, যাতে রিয়া না বুঝে আমিও যাচ্ছি। এরপর রাতের খাবার খেয়ে রিয়াকে নিয়ে গাড়িতে রওনা হলাম। কিছুক্ষণ পর রিয়া বলল, আপনি কি আমাদের বাসায় যাবেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে এবার আর ফিরিয়ে দিও না। কিন্তু আপনার প্রতি আমার যা ভালোবাসা ছিল তা তো সব ফুরিয়ে গেছে। আর কোনো কথা না বলে শ্বশুর বাড়ির সামনে যাওয়ার আগেই, আমাকে এখানে নামিয়ে দিলেই হবে। কেন আমাকে বাসায় নিয়ে যাবে না? আপনি গিয়ে কি করবেন? আমি একাই যেতে পারবো। বলেই যেই গাড়ি থেকে নামতে যাব তখনই আকাশ আমার হাত ধরে, জানি না কতটা কষ্ট দিয়ে ফেলেছি তোমায়, যার জন্য আমার প্রতি তোমার ভালোবাসা ফুরিয়ে গিয়েছে। তবে মাফ করে দিও আমায়। আমি আর কোনোদিন তোমার সামনে এসে জ্বালাবো না। পারলে আমার শেষ ইচ্ছাটা পূরণ করবেন প্লিজ, বলে একটা ছোট চিরকুট হাতে দিয়েই সামনের দিকে গাড়ি ছোটালাম। চিঠিতে লেখা ছিল, কি ভেবেছ আমি আত্মহত্যা করব বা বিদেশ চলে যাব আর তুমি আরেকটা বিয়ে করে নতুন জীবন শুরু করবে? তা হবে না। আমি শ্বশুরবাড়ি যাচ্ছি। ওরে শয়তান, দাঁড়া, আমি ওই বাড়িতে যাবই না। আমি তো আমার শ্বশুর বাড়িতেই ফিরে যাব। দেখ কেমন লাগে। শ্বশুরবাড়িতে ঢোকা মাত্রই সবাই জামাই আদর শুরু করে দিল, কিন্তু সবাই কিছুক্ষণ পর বলল তাদের মেয়ে কোথায়। রাত 12টা বাজার পরও যখন রিয়া বাসায় না আসে, তখন আমি তাকে পাগলের মতো সারা শহর খুঁজে যখন না পাই, তখন এই মুখ নিয়ে আর শ্বশুরবাড়িতে না গিয়ে আমাদের বাড়িতে ফিরে যাই। আর আমার রুমে ঢুকতে দেখি রিয়া। আমি দৌড়ে তাকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমুতে চুমুতে তার মুখ ভরিয়ে দিতে লাগলাম। হঠাৎ কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তাকে ছেড়ে দিলাম। শ্বশুরের কাছে ফোন দিয়ে বললাম, বাবা, রিয়াকে পাওয়া গেছে, সে আমাদের বাড়িতে চলে এসেছিল, কি জানি দরকারে। চিন্তা করেন না, কাল পরশুর ভেতরেই আমরা দুজন ওই বাসায় যাব, বলে ফোন কেটে দিয়েই নিজের বড় ট্রলি গুছাতে লাগলাম। এটা দেখে রিয়া, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এত বড় ট্রলি ভর্তি কাপড় নিয়ে যেতে হবে? কাল সকালে আমার ফ্লাইট, বলে আবার কাপড় গোছাতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমার পায়ে পড়ে গিয়ে বলতে লাগলো, আমি জানি না আমার এইটুকু মজা তোমাকে এতটা কষ্ট দিবে।
প্লিজ আমাকে মাফ করে দাও, আর জীবনে এসব হবে না। আপনি তো কোনো ভুল করেননি, ভুল তো আমি করেছি আপনাকে ভালোবেসে না। এসব কথা বললে আমি এই ছুরি আমার নিজের গলায় চালিয়ে দিব। কি করছেন কি, ফেলুন। আমি যদি আবার তোমার ভালোবাসা হারিয়ে ফেলি তাহলে এইভাবেই মরে যাব। হয় তুমি ট্রলি রাখবা, নয় আমার লাশের উপর দিয়ে বিদেশে যাবা। দৌড়ে রিয়ার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, অনেক ভালোবাসি রে সিনিয়র পাগলি, অনেক ভালোবাসি তোকে। আমিও অনেক ভালোবাসি তোমাকে কলিজা। আমার মাথা ছুঁয়ে বলো, আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না। আমি আমার মাথা ছুঁয়ে বলছি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আমার 2টা শর্তের কথা মনে আছে? সত্য 2টা কি তাই তো বলনি। আমার 2টা বেবি লাগবে, একটা ছেলে আর একটা মেয়ে। এইটা হচ্ছে 1 নাম্বার শর্ত। আর পরের শর্ত, আমি যা বলবো আজীবন তোমাকে তাই শুনতে হবে। একটা রাজি, একটা রাজি না। ওই একটা আগে পূরণ করো, পরেরটা আমি দেখে নিব। তারপর 2 জন ভেসে গেলাম সুখের রাজ্যে। ওই এখনো সবাই কি করেন, লজ্জা করে না অন্যের কথা কান পেতে শুনতে? অনেক শুনেছেন, এবার তো বাদ দেন। আর যাওয়ার আগে লাইক কমেন্ট করে জানাবেন, আর গল্পটি কেমন হয়েছে সেটা বলতে ভুলবেন না কিন্তু। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্পতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।